চোখের পলকেই মনে হলো যে 3টা মাস শেষ হয়ে গিয়েছে। একদিক দিয়ে হাজবেন্ডের কাছে যাওয়ার খুশি, আর একদিক দিয়ে বাবা মাকে রেখে আসার কষ্ট। একা একা ট্রাভেল করে আমি এত দূর চলে এসেছি, আবার ফিরে যাচ্ছি আমার সেই জাপানের লাইফে, আমার সংসারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। দেশ থেকে চলে যাওয়ার আজকে সেই সময়টা চলেই এসেছে। আমার খালামনির বাসায় আমি লাস্ট সেই খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আমার ছোট খালামনির বাসায় যেহেতু এতদিন থেকেছি, আর এয়ারপোর্টে যাওয়ার জন্য অলমোস্ট আমি রেডিও হয়ে গিয়েছে। অনেকে জিজ্ঞেস করছিলেন আমার এই কুর্তিটা আসলে কোথা থেকে নেওয়া। এটা আমার আড়ং থেকে নেওয়া হয়েছিল। আর আমার ছোট খালামনির হাতে রান্না আমার এত এত ফেভারিট। খালামনি সেদিন গরু মাংস ডাল রান্না করেছিল, ভাবলাম যে একটু ভাত খেয়ে বের হয়ে যায়। দিক দিয়ে আম্মু ভিডিও কল দিয়ে প্রচুর প্রচুর কান্না করছিল। আমি এতটা ইমোশনাল হয়ে গিয়েছি সেই সময়টা। কি জিজ্ঞেস করছিলেন যে আপনার আব্বু আম্মু কেন আসেনি আপনাকে এয়ারপোর্টে দিয়ে আসতে। আমি আসলে আম্মুকে আর বাবাকে আসতে না করেছিলাম। কেন না করেছি একটু পরেই বলছি। তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, লাগেজ গুলো সব গাড়িতে ওঠানো হয়েছে। আমার হাজবেন্ডের ফ্রেন্ড এসেছিল আমাকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য। সবকিছু সুন্দর মতন গাড়িতে উঠিয়ে নিয়েছি। আমার ছোট খালা শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুজনে সেদিন আমার খালামনির বাসায় এসেছিল, অ্যান্ড আমাকে হচ্ছে এয়ারপোর্টেও দিয়ে এসেছে। আমার খালাতো ভাই বোন ওরাও দুইজন অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, কারণ এতদিন তারা দুইজন আমার সাথে ঘুরেছে থেকেছে। এখন একটা কথা আসলে খুবই বলতে ইচ্ছে করছে, আমি যেভাবে হাসতে হাসতে চলে এসেছি বাংলাদেশে, ঠিক এইভাবেই হাসতে হাসতে আমি হচ্ছে জাপানে যাচ্ছি, কারণ আমি আমার হাজবেন্ডের কাছে যাচ্ছি প্রায় 3 মাস পর। এর ভিতরে আমার অনেক বেশি খারাপ লাগছিল, আসলে আমি সেটা প্রকাশ করছিলাম না, কারণ আমি যদি কান্না করি সবাই অনেক বেশি স্যাড হয়ে যাবে। এই তো আমার শাশুড়ি মা সবার সাথে একটু হাগ করে নিচ্ছি। আমার শাশুড়ি মার সাথে যেহেতু আমার জাপানে দেখা হবে, সে কিছুদিন পরেই চলে আসবে, কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে কবে না কবে আবার দেখা হয়, কতদিন পর না আসি। আমার খালামুনি একদম কান্নাই করে দিয়েছে, যেহেতু খালামুনির বাসায় এতদিন থেকেছি। এখন বলি আমার আম্মু বাবা কেন আসেনি। আমি বলেছিলাম যে তোমরা এসো না, কারণ কিছুদিন আগে আমরা কক্সবাজারে ঘুরে আমার মা হচ্ছে আমার খালামনির বাসায় ছিল। আমি জানুয়ারির 16 তারিখে টিকিট কেটেছিলাম জাপানে ব্যাক করার। আমার কেন জানি ভালোই লাগছিল না, আমার মনে হচ্ছিল যে আমি চলে যাই জাপানে, আমার আর বাংলাদেশে মনেই টেকছিল না। সাডেন প্ল্যানে আমি আগের দিন রাতের বেলায় হচ্ছে আমার টিকিটটা কেটে ফেলি, এন্ড আমি জাপানে চলে যাচ্ছি। সিউ বাংলাদেশ, আসলে আমি অনেক অনেক মিস করব। আমি এই 3 মাস অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি। আমি 50 কেজি ক্যারি করতে পেরেছি, আর এখানে আমি প্যাকেজ গুলো সবগুলো র্যাপ করে নিয়েছিলাম। আমার বাবা মা যেহেতু দিনাজপুরে থাকে, আমি তাদেরকে আর ট্রাভেল করে কষ্ট করে আসতে দেইনি, কারণ 2 দিন আগে আসলে তারা দিনাজপুরে গিয়েছে। তারাও অনেক বেশি মন খারাপ করেছে আমি এইভাবে সাডেন প্ল্যানে কেন চলে যাচ্ছি। আমার 16 তারিখের টিকিটটা এখনো এভেলেবেল, বাট আমি আবার 2 তারিখের টিকিট কেটে চলে যাচ্ছি, আর সেদিন ছিল আমার অ্যানিভার্সারি। আসার সময় তো ইলাপু আর আমি একসাথে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এখন আমাকে একাই ট্রাভেল করতে হচ্ছে। আমার যেহেতু একটু ট্রাভেল করে একটু আইডিয়া হয়েছে, এই জন্য কোনো ধরনের সমস্যা হয়নি, নিজে নিজেই সবকিছু করতে পেরেছি। আমি চায়না এয়ারলাইন্সে হচ্ছে যাচ্ছি, আর আমার চায়নাতে ট্রানজিট আছে 4 ঘন্টা। আর এই তো প্লেনে উঠেও গিয়েছি। এইবারকার প্লেনের খাবারটা আমার এত বেশি খারাপ লেগেছে, লাইক আমি খেতেই পারিনি। এটা খাওয়ার পর আরো আমার মনে করেন পেট ব্যথা করছিল। আর যখন আসি তখনকার খাবারটা খুবই ভালো ছিল, আমি আর ইলাপু সব খাবার খেয়ে ফেলেছিলাম। এবারকার খাবারটা একদমই ভালো লাগেনি আমার। 3 ঘন্টা পর এই তো চায়নাতে ল্যান্ড করে ফেলেছি। এখন আবার একটা বাসে করে আমরা সেই হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত যাব, আর বাহিরে প্রচন্ড ঠান্ডা ছিল। চায়নাতে পৌঁছে গেলাম, এখন আমার 4 ঘন্টা ট্রানজিট আছে। এই 4 ঘন্টা আমি কিভাবে সময় পাস করব জানি না। আগের বার হচ্ছে 1 ঘন্টা ছিল আমাদের, এক লাইন থেকে আরেক লাইনে যেতে যেতে আমাদের 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছিল। এখন 4 ঘন্টা। আর চায়নাতে সব থেকে বেশি বিরক্ত লাগে, ওরা হচ্ছে আপনাকে জুতা খুলাবে, সব কিছু খুলাবে, দেন হচ্ছে আপনি এন্ট্রি করতে পারবেন। চায়না এয়ারপোর্ট অনেক অনেক বড় আর অনেক সুন্দর, অনেক ক্লিন। আমি চিন্তা করছিলাম এই 4 ঘন্টা আসলে আমি কি করব। আমি ফার্স্টে হচ্ছে আমার ফোনটাকে একখানে চার্জে দিয়েছি, দেন একটা মাচা কফি খেয়েছি। আমার হ্যান্ডব্যাগে আমি কিছু মেকআপ ক্যারি করেছিলাম, ভাবলাম যে একটু রেডি হয়ে যাই। আমার হাজবেন্ড যেহেতু আমাকে এতদিন পর দেখবে। এর দেশে পাবলিক টয়লেট গুলো এত বেশি ক্লিন থাকে, আমাদের নিজেদের বাসার টয়লেটও আসলে এত ক্লিন থাকে না। এই তো সিম্পল ভাবে একটু রেডিও হয়ে নিয়েছি, আর এদিক দিয়ে দেখি যে সকাল হয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত
দেখছিলাম, এত সুন্দর লাগছিল সূর্যটা দেখতে। এদিকে আমি না সবাই এই সূর্য দেখা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছিলাম আর সূর্যাস্ত দেখছিলাম। পরে ভাবলাম যে একটা সুন্দর করে ভিডিও করি, আর আমি একটা স্ট্যান্ড ক্যারি করছিলাম, সেই স্ট্যান্ডে ফোনটা রেখেই ভিডিও করছিলাম। এখানে দেখলাম যে খুব সুন্দর একটা সানলাইট আসছে। পরে এই হোয়াইট সোয়েটারটা আপনারা প্রিসিয়াস ফ্যাশনে পেয়ে যাবেন, খুবই সুন্দর একটা সোয়েটার, ওয়েস্টার্ন থ্রি পিস সবকিছুর সাথে এই সোয়েটার গুলো আসলে ক্যারি করলে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে। আর অনেকে আমার এই হোয়াইট প্যান্টের কথা জিজ্ঞেস করছিলেন, এটা জাপানের জিও ব্র্যান্ড থেকে নেওয়া। এয়ারপোর্টের এক মাথা থেকে আরেক মাথায় ঘুরতে ঘুরতে এভাবে আমি 4 ঘন্টা পার করে ফেলেছি। আর এখানে আমি আরেকটা প্লেনে উঠছি, আর এই প্লেনে করেই ডিরেক্টলি আমি জাপানে গিয়ে পৌঁছাবো। এরপর আমি যেটা দেখতে পেলাম, আমি এতটা বেশি অবাক হয়েছি এই জিনিসটা দেখে। আমার মাউন্ট ফুজি সব থেকে বেশি ভালো লাগে। আর প্লেন থেকে যখন মাউন্ট ফুজির এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল। অলরেডি আমি জাপানে পৌঁছে গিয়েছি, আর এখন আমার প্লেন ল্যান্ড করছিল। হানিদা এয়ারপোর্টে নেমেছিলাম, আর 3টা লাগেজই আমি কালেক্ট করে নিয়েছি। আমি 3টাই বুকিং এ দিয়ে দিয়েছিলাম। বের হওয়ার পর আশেপাশে সব দিক দিয়ে খুঁজছিলাম, তারপরে দেখলাম যে ওই তো সীমান্ত চলেও এসেছে আমাকে রিসিভ করার জন্য। ভাই আসলেই আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, সে আমার জন্য ফুল আনেনি। আমি তার হাতের দিকে খুঁজছিলাম, আশেপাশে খুঁজছিলাম যে সত্যি কি সে আমার জন্য ফুল এনেছে কিনা। কিন্তু সে দিক দিয়ে আবার আরেকটা আকাম করেছে। সে আমার প্লেন দেখেছিল আমি বিকাল 4টা বাজে নামবো, কিন্তু আমি 1টা বাজে ল্যান্ড করেছি। ইয়াসিন ভাইয়া যেহেতু আমার টিকিটটা কেটে দিয়েছিল, ইয়াসিন ভাইয়া আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেছে যে আপনি এখনো যাননি, ভাবি তো ল্যান্ড করেছে। এত তাড়াহুড়ো করে এসেছে, তার জন্য নাকি ফুলই কিনতে পারিনি। আমার এমন রাগ উঠছে, রাগের ঠেলে আমি সারা রাস্তা বমি করতে করতে আসি। দেন আমি আর বললাম যে ঠিক আছে বাসায় চলে যাও, আমি অনেক অস্থির হয়ে গিয়েছি, আমার আর ফুল লাগবে না। আর আগের দিন রাতের বেলা জাপানে সেদিন স্নোফল হয়েছিল, আর স্নোর কারণে বাসার আশেপাশে সব জায়গায় একদম বরফ হয়ে আছে। একদিন আগে আসলে হয়তোবা আমি এই স্নোটা দেখতে পারতাম, কিন্তু সমস্যা নেই, জাপানে যেহেতু এসেছি কত স্নো দেখবো। আমার এত বেশি কেন জানি মাথা ব্যথা করছিল, আর আমি প্লেনেও বমি করেছি, গাড়িতেও বমি করেছি। ঢুকে দেখি আমার এত টাকার গাছ সবকিছুই মরে গিয়েছে, সীমান্ত একটুও যত্ন নেয়নি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে আমরা রাতে ডিনার করতে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে। আমি সেদিন আর রান্না বান্না কোনো কিছু করিনি। দঙ্কিতে চলে যাই, আমার ঘরে পরার জন্য একটা স্যান্ডেল দরকার ছিল, আর এই স্যান্ডেলটা নিয়ে নিয়েছি। এখন যেহেতু উইন্টার, ঘরের ফ্লোর অনেক ঠান্ডা হয়ে থাকে। আমার নিজের জন্য নতুন 2টা তাওয়াল কিনেছি। তাওয়ালগুলো আসলে সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে, আর বাসায় শ্যাম্পু সাবান সবকিছুই শেষ হয়ে গিয়েছিল, তো সবকিছুই আজকে কিনে ফেলবো। এখানে আমি শ্যাম্পু নিচ্ছিলাম, দেন এখানে কাপড় ওয়াশ করার পর একটা স্মেল ইউজ করি সেটা নিয়েছি। ডিশ ওয়াশের জন্য এখানে লিকুইড নিচ্ছিলাম। বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে এগুলো নিয়ে আমার একদমই চিন্তা করতে হয়নি, জাস্ট খেয়েছি আর ঘুরেছি। আবার সংসার শুরু, সংসারে সবকিছু কেনাকাটা সবকিছুই করছি, যেহেতু বাসায় কিছুই ছিল না। আমি এসে দেখি কিছুই নেই। সীমান্তকে খালি বলছিলাম যে আমার এটা লাগবে ওইটা লাগবে, এগুলো নাও, সবকিছুই নিয়ে নিয়েছি। টয়লেট টিস্যু শেষ হয়ে গিয়েছিল, যা যা লাগবে সবকিছুই কিনে নিয়েছি। আমি বলেছিলাম যে তোমার কোনো কিছু আগে থেকে কেনা লাগবে না, আমি আসলে একসাথে কিনতে যাব আমরা। আর আপনারাও আমার সংসারের ব্লগগুলো দেখতে পছন্দ করেন, আপনারাও এতদিন মিস করেছেন, তাই আপনাদের সাথে আবার সবকিছু আমি শেয়ার করব। টুকিটাকি এগুলো কিনতে এখানে 10,000 ইয়েনের মতন প্রায় বিল চলে এসেছে। বাংলাদেশে এতদিন আমি যত কিছু কিনেছি সবকিছুই আমি পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম, আর পার্সেল গুলো চলে এসেছে বাসায় এসে দেখি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিভাবে আমি আমার বাসাটা গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।